Welcome to Vidya Bhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the current affairs of 27th January 2025. In this current affairs session we are going to analyze the Hindu newspaper of 27th January 2025, and the session will be held in bilingual, that is in Bengali and ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পশ্চিমবঙ্গ থেকে যারা সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়ার কথা ভাবছো বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই প্রথমবার বিদ্যা ভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম বাংলা ভাষাতে হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিস নিয়ে এসেছে। তো ভিডিওটি তোমরা দেখো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তার সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। তো আজকে নিউজ পেপার অ্যানালাইসিসটা শুরু করা যাক। ফার্স্ট কি বলেছে, ফার্স্ট আর্টিকেল, রিপাবলিক ডে প্যারেড ট্যাপস ইনটু হেরিটেজ ডাইভার্সিটি মিলিটারি মাইট। তো নিউজ পেপার অ্যানালাইসিসটা হয় কারেন্টের সাথে স্ট্যাটিক্সকে ডাইনামিক ভাবে রিলেট করে, কারেন্ট প্লাস স্ট্যাটিক্স দুটোকে রিলেট করে নিউজ পেপার অ্যানালিসিসটা করা হয়। তো এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলের কি ওয়ার্ড হচ্ছে রিপাবলিক ডে। রিপাবলিক ডে এবং তার রিপাবলিক ডে প্যারেডে যে ইন্ডিয়ান হেরিটেজ, ইন্ডিয়ান ডাইভার্সিটি এবং যে মিলিটারি স্ট্রেংথ গুলো তুলে ধরা হয় সেইগুলো। তো সেখানে ইন্ডিয়া বিভিন্ন ধরনের তার মিলিটারি ওয়েপন্স গুলো রিপ্রেজেন্ট করে, সেইগুলো সম্পর্কে জানাটাও এখানে ম্যান্ডেটরি। তো আজকে প্রথম ক্লাসে আমি বেসিক জিনিসটাকে তুলে ধরতে চেষ্টা করেছি। পরবর্তীতে বিভিন্ন আর্টিকেলের মধ্যে দিয়ে আমি স্ট্যাটিক্স পয়েন্টগুলোকে রিলেট করে তোমাদেরকে আমি কন্টেন্ট প্রোভাইড করব। তো আজকের যে এই আর্টিকেলের রিপাবলিক ডে, I discuss about the Republic Day. So, first question is, what date is celebrated as Republic Day? আমরা সবাই জানি, সিম্পল, 26 জানুয়ারি অফ এভরি ইয়ার। 26শে জানুয়ারি প্রত্যেক বছর আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করি। Why we celebrate Republic Day on January 26th of every year? কেন আমরা জানুয়ারি 26 আমরা রিপাবলিক ডে বা গণতন্ত্র দিবস পালন করে থাকি? বিকজ অন দিস ডে, January 26th in 1950, our Indian Constitution was enforced. এই দিনটাতেই 1950 সালে আমাদের ভারতীয় সংবিধান চালু হয়েছিল। Indian Constitution was adopted on 26th November 1949. ভারতের সংবিধান চালু হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, কিন্তু সংবিধানটা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ রিপাবলিক ডে? রিপাবলিক ডে এর সিগনিফিকেন্টটা কি আছে বা সিগনিফিকেন্টটা কি? The significant is that on 26 January, the significant is that, গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে on 26 January 1950 India got full independent. India got full independent when 26 January 1950, 1950 সালে 26শে জানুয়ারি ইন্ডিয়া ফুল ইন্ডিপেন্ডেন্ট পেয়েছিল। কিভাবে? আমরা তো জানি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়েছে 15th আগস্ট 1947, কিন্তু 26শে জানুয়ারি 1950-এ কিভাবে ফুল ইন্ডিপেন্ডেন্ট হলো? তো এখানে যেটা বলেছে, অন 26 জানুয়ারি 1950 ইন্ডিয়া গট ফুল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইট বিকাম আ সোভারেন কান্ট্রি। 1950 সালে 26শে জানুয়ারি ইন্ডিয়া
ফুল ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল এবং একটা সোভারেইন অর্থাৎ সার্বভৌম কান্ট্রি, সার্বভৌম একটা দেশে পরিণত হয়েছিল। Formally, India got independency from British rule on 15 August 1947, but we can say this was not fully independent. আমরা জানি ফর্মালি ভারত 1947 সালের 15 আগস্টে ব্রিটিশ রুলের থেকে স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু আমরা এটা বলতে পারি যে এই যে 15 আগস্টের 1947-এর যে স্বাধীনতা সেটা ফুলি ইন্ডিপেন্ডেন্ট ছিল না, বিকজ অন দ্যাট টাইম, সেই সময়ে দেয়ার ওয়াজ নো ইন্ডিয়াস ওন ল বুক, সেই সময় ভারতের নিজস্ব কোনো ল বুক ছিল না, আইন সংক্রান্ত কোনো বই ছিল না, যেটা ল অফ দ্য ল্যান্ড সেরকম ধরনের কোনো বই ছিল না। ইন্ডিয়া ওয়াজ রুল অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 under the British appointed Governor General till 26 January 1950. ইন্ডিয়া 1947 সালে 15 আগস্টে স্বাধীনতা লাভ করার পরবর্তীতেও 2 বছর প্রায় 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত ব্রিটিশের দ্বারা অ্যাপয়েন্ট করা গভর্নর জেনারেলের আন্ডারে থেকে ব্রিটিশের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুসারে 2 বছর ইন্ডিয়া শাসিত হয়েছিল। দেন before 15 August 1947, India's status was a British colony. তো 1947 সাল 15 আগস্ট 1947 সালের আগে ইন্ডিয়ার যে স্টেটাস ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া একটা ব্রিটিশ কলোনি ছিল। আফটার 15 আগস্ট 1947 to 26 January 1950, India's status was Dominion State or Dominion of India. তো 1947 সাল 15 আগস্ট 1947 সাল থেকে 26শে জানুয়ারি 1950 সালের মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টা ইন্ডিয়ার স্টেটাস ছিল ডোমিনিয়ন স্টেট। On 26 January 1950, when Indian Constitution came into force, it became a sovereign, democratic and republic country. তো 1950 সালের 26শে জানুয়ারি যখন ভারতীয় সংবিধান চালু হলো, তখন ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশে পরিণত হলো। তো এটা ছিল আমাদের ভারতের পূর্ণ স্বাধীনতা লাভ। কবে? 26শে জানুয়ারি 1950 সালে। Is there any specific reason to choose 26 January as Constitutional Enforcement Day or Republic Day? সেখানে কি কোনো স্পেসিফিক কারণ ছিল 26শে জানুয়ারি দিনটাকেই কনস্টিটিউশনাল এনফোর্সমেন্ট করার বা 26শে জানুয়ারি দিনটাকেই চুজ করার রিপাবলিক ডে হিসাবে? Yes, the reasons was there. On this day, 26 January 1930, the Purna Swaraj declaration was made by the INC, Indian National Congress, to make it remember as an important historical events of India. The framers of the Constitution chose the date 26 January. তো 1930 সালের 26শে জানুয়ারি তারিখে কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল এবং সেই সময় ভারতবর্ষ দেশ প্রথম স্বাধীনতা ওই দিনটিতে পালন করেছিল, 26শে জানুয়ারি 1930 সালে। তো এই ঘটনাটা, এই হিস্টোরিক্যাল ইভেন্ট, এই যে ঐতিহাসিক যে ঘটনা, এই ঘটনাটাকে স্মরণীয় করে রাখার জন্য কনস্টিটিউশন ফ্রেমার্স অর্থাৎ সংবিধান প্রণীতারা তারা এই দিনটিকে বেছে নিয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য রিপাবলিক ডে সেলিব্রেশন ইন 2025? তো আমরা যে কারেন্ট এবং স্ট্যাটিক্সকে যে কোরিলেট করে আমরা যে আমাদের এই ক্লাসটা করছি, এতক্ষণ আমরা কিছু স্ট্যাটিক্স পার্ট দেখলাম। এখন ফার্স্ট আমাদের কাছে সামনে একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট রিলেটেড। 2025 সালে রিপাবলিক ডে সেলিব্রেশনের থিম কি ছিল? The theme for this year was
स्वर्णिम भारत, विरासत और विकास मीन्स गोल्डन इंडिया, স্বর্ণযুগ, হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঐতিহ্য এবং ডেভেলপমেন্ট মানে শ্রীবৃদ্ধি বা শ্রীবৃদ্ধি বলা যেতে পারে, ডেভেলপড হওয়া। রাইট। নেক্সট, হু কেম অ্যাজ দ্য স্পেশাল গেস্ট ইন রিপাবলিক ডে সেলিব্রেশন, রিপাবলিক ডে সেলিব্রেশনে কে স্পেশাল গেস্ট হয়ে এসেছিল? ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট প্রাবো সুবিআন্টো। নেক্সট, ফার্স্ট আর্টিকেল আমাদের কমপ্লিট। সেকেন্ড আর্টিকেল, হোয়াট ইজ দ্য হেডলাইন্স? ব্লাস্ট ইন গুয়াহাটি, ULFA says it's just a warning। তো গুয়াহাটিতে ব্লাস্ট, এই আর্টিকেলে যেটা বলতে চাইছে, গুয়াহাটি, গুয়াহাটি কোথায়? আসাম, আসামের গুয়াহাটি, গুয়াহাটিতে ব্লাস্ট হয়েছে এবং এই ব্লাস্টের পিছনে ULFA, আসামের একটা অর্গানাইজেশন, সে বলেছে এটা জাস্ট একটা ওয়ার্নিং, একটা চেতনা দেয়া, একটা ওয়ার্ন করা। তো এর পিছনে কি আছে? ULFA, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। ইট ইজ অ্যান এক্সট্রিমিস্ট গ্রুপ অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। তো এই যে ULFA বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, এটা হচ্ছে একটা এক্সট্রিমিস্ট গ্রুপ। এক্সট্রিমিস্ট গ্রুপ কি? এক্সট্রিমিস্ট গ্রুপ হচ্ছে এক ধরনের উগ্রবাদী। তো এরা হচ্ছে নর্থ ইস্ট অঞ্চলে অ্যাক্টিভ থাকা একটা উগ্রবাদী দল। দিস আর্টিকেল ইজ রিলেটেড টু GS পেপার 3 ইন্টারনাল সিকিউরিটি। এটা আমাদের মেইনসের যে পেপার GS পেপার 3, সেখানে যে টপিক আছে ইন্টারনাল সিকিউরিটি, তার সাথে এই আর্টিকেলটা রিলেটেড। দ্য এক্সট্রিমিস্ট গ্রুপ ওয়াজ ফর্মড, দিস এক্সট্রিমিস্ট গ্রুপ ওয়াজ ফর্মড অন April 7, 1979 by Paresh Barua, Aurobindo Rajkhowa, Anup Chetia and other Assamese nationalists. The primary goal of Alpha was to establish a sovereign independent state called Assam for the Assamese people. তো এই যে এক্সট্রিমিস্ট গ্রুপটা না, এই এক্সট্রিমিস্ট গ্রুপটার মেন উদ্দেশ্য ছিল কি? মেন উদ্দেশ্য ছিল যে আসামে বসবাসকারী মানুষ, অর্থাৎ আসামিদেরকে নিয়ে, আসামি বলতে এখানে ক্রিমিনাল আসামি না, আসামি হচ্ছে আসামে বসবাস করা যে ব্যক্তিরা, আসামিজ পিপল, তো তাদেরকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট আসাম রাজ্য বা একটা ইন্ডিপেন্ডেন্ট আসাম নেশনস ক্রিয়েট করা। রাইট। এই অর্গানাইজেশনটা ক্রিয়েট হয়েছিল 1979 সালে 7 এপ্রিল। কাদের দ্বারা? পরেশ বড়ুয়া, অরবিন্দ রাজখোয়া, অনুপ চেতিয়া এবং অন্যান্য আসামিজ ন্যাশনালিস্ট, আসামের অন্যান্য যে জাতীয়তাবাদী ব্যক্তিরা ছিল তাদেরকে নিয়ে। The leaders claimed that Assam's resources were being exploited by the Indian government without adequate development in the region. তো এই যে লিডার্স, এই যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের লিডার্সরা কি ক্লেম করেছে? ক্লেম করেছে যে ভারত সরকার আসামের যথেষ্ট উন্নতি না করে আসামের যে রিসোর্সেস রয়েছে সেটাকে এক্সপ্লয়েট করবে। তো এই নিয়ে অনেকদিন ধরে আসাম 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সাথে অ্যাড হয়। তারপর থেকে 1979 সালে আসামে একটা এগিটেশন চালু হয়। ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই এ বাই প্রোডাক্ট অফ দ্য অ্যান্টি ফরেনার্স আসাম এগিটেশন দ্যাট বিগিনস ইন 1979 and ended with the signing of the Assam Accord in August 1985। তো এই যে অর্গানাইজেশনটা, এই অর্গানাইজেশনটা ছিল একটা বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট কি মানে? আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি এবং সেই কাজটা আমার মূল উদ্দেশ্য, কিন্তু সেই কাজটা করতে গিয়ে আরেকটা কিছু একটা তো ক্রিয়েট হয়ে গেল যেটা আমার করার ইচ্ছা ছিল না, বা
হয়তো ইচ্ছা না থাকলেও সেটা তার সাথে রিলেটেড, যে এইটা যেমন পেট্রোলিয়াম উৎপাদন করতে গেলে তার সাথে কি আসবে, পেট্রোকেমিক্যাল যে প্লাস্টিক হ্যাডা ব্যাডা যে বাই প্রোডাক্ট যেগুলো আসছে সেগুলো চলে আসে। তো এখানে আসামের এই যে পিপলসরা এখানে অ্যান্টি ফরেনার্স আসাম অ্যাগিটেশন এরা স্টার্ট করেছিল 1979 সালে। অ্যান্টি ফরেনার্স আসাম অ্যাগিটেশন মানে হচ্ছে আসামের বাইরে থেকে আসা আসামের বসবাসকারী ব্যক্তিরা হচ্ছে সেখানে ফরেনার্স, তাদেরকে সেখানে থাকতে দেবে না। তাদেরকে সেখানে থাকতে না দেওয়ার কারণে সেখানে তারা একটা এগিটেশন বা একটা আন্দোলন টাইপের চালু করেছিল, যেটা শেষ হয়েছিল কবে, যেটা শেষ হয়েছিল আসাম অ্যাকর্ড ইন আগস্ট 1985। তো এটা আসাম অ্যাকর্ড প্রতিষ্ঠা 1985 সালের মধ্যে দিয়ে এই অ্যাগিটেশনটা শেষ হয়েছিল। দ্য আসাম অ্যাকর্ড ওয়াজ আ মেমোরান্ডাম অফ সেটেলমেন্ট signed in 1985 to end a 6-year agitation in Assam against illegal immigrant। তো আসাম অ্যাকর্ড হচ্ছে যে একটা মানে স্বাক্ষর, যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মেমোরান অফ সেটেলমেন্ট, মানে যেটা হচ্ছে সমঝোতা চুক্তি, ঠিক আছে, সমঝোতা চুক্তি হয়েছিল 1985 সালে, ঠিক আছে, কিসের উপরে, যেন আসামের ইললিগাল ইমিগ্রেন্টস এর উপরে, যারা ইললিগাল মাইগ্রেন্টস ছিল তাদের উপরে। The accord was signed by the government of India and government of Assam, the all Assam's students union and all Assam Gana Sangram Parishad AAGSP। তো এই যে মেমোরান্ডাম অফ সেটেলমেন্ট যেটা সাইন্ড হয়েছিল, এটা কাদের মধ্যে হয়েছিল, এক তো ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিল, গভর্নমেন্ট অফ আসাম ছিল, এবং তার সাথে আসামের অন্যান্য যে যে সংগঠনগুলো ছিল, যেমন স্টুডেন্টস ইউনিয়ন ছিল এবং আসাম গণ সংগ্রাম পরিষদ ছিল। তো এদের সকলের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল। The, the accord protected the cultural, economic and political rights of Assamese people। তো এই যে অ্যাকর্ড, আসাম অ্যাকর্ড, এটা আসামের পিপলস এর যে কালচার, যে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেইগুলোকে এই আসাম অ্যাকর্ড কি করে, প্রোটেক্ট করে রাখে, রাইট। The accord agreed to revise the electoral database based on cut-off date of 1st January 1966। তো এই আসাম অ্যাকর্ড এটা এগ্রি হয়েছিল কি করতে, যে না আসামের যে ইলেকটোরাল ডেটাবেস অর্থাৎ যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা তারা রিভাইজ করবে। কাট অফ ডেট রেখেছিল কবে, 1946 সালের 1st জানুয়ারি। মানে এই 1946 সালের 1st জানুয়ারির পরে যারা আসামে গিয়েছে তাদেরকে তারা আসামের সিটিজেনশিপ দেবে না, এবং যারা এই 1966 সালের 1st জানুয়ারির আগে আসামে গিয়েছে বা সেখানে বসবাস করা শুরু করেছে তাদেরকে সিটিজেনশিপ দেবে। The accord allowed for citizenship for all peoples who came to Assam before the cut-off day। cut-off day আগে যারা এসেছে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। তো এই যে এগিটেশনটা ছিল 1979 সালে শুরু হয়েছিল, সেটা তো একটা সেটেলমেন্ট তো হয়ে গেল এই পর্যন্ত, কিন্তু ওই এগিটেশনের বাই প্রোডাক্ট হিসাবে এই যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম যে অর্গানাইজেশনটা ক্রিয়েট হয়েছিল, সেই অর্গানাইজেশনটা কিন্তু একটা এক্সট্রিমিস্ট ভাবে তারা কাজ চালিয়ে যেতে থাকলো তাদের আশা বা তাদের ইচ্ছা নিয়ে। কি ইচ্ছা ছিল তাদের? তাদের ইচ্ছা ছিল আসামের বসবাসকারী আসামিদের নিয়ে তারা একটা একটা আসাম নেশন, একটা আসাম দেশ তৈরি করবে, ঠিক আছে, একটা আসাম রাজ্য তৈরি করবে। Alpha was the first band in 1990 and since then the band has been extended periodically। তো এই যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, এই যে এই অর্গানাইজেশনটা, এটা 1990 সালে প্রথম এটা কি হয়েছিল, ব্যান্ড হয়েছিল, এবং তারপর থেকে এটা পিরিয়ডিক্যালি টাইম টু টাইম এটাকে এর যে ব্যান্ডিং পিরিয়ডটা এটাকে এক্সটেন্ড করা হয়েছিল।
It was last banned under the Unlawful Activities Prevention Act of 1967 on November 27th, 2019. তো এটা প্রথম কবে এটা প্রথম ব্যান্ড হয়েছিল 1990 সালে এবং পরে শেষ লাস্ট ব্যান্ড হয়েছে 2019 সালের 27শে নভেম্বর। লাস্ট ব্যান্ড হয়েছে 2019 সালের 27শে নভেম্বর। কিসের উপরে বেস করে? আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অফ 1967। এই অ্যাক্টের উপরে বেস করে এটাকে আবার 2019 সালে 27শে নভেম্বরে ব্যান করা হয়েছে। The nodal ministry for unlawful activities prevention act of 1967 is Ministry of Home Affairs। তো এই যে একটা আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, এই একটা নোডাল মিনিস্ট্রি কোনটা, কোন মিনিস্ট্রি আন্ডারে এই একটা কাজ করে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ হোম মিনিস্ট্রি আন্ডারে। হ্যাঁ, অ্যান্ড ডিপার্টমেন্ট ইজ দ্য ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল সিকিউরিটি। তো এটা ডিপার্টমেন্ট কি? এই যে অ্যাক্ট, এই অ্যাক্টের ডিপার্টমেন্টটা কি? এই ডিপার্টমেন্টটা বলা হয় হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল সিকিউরিটি। নেক্সট, তো আগে সেকেন্ড আর্টিকেলটা আমাদের কমপ্লিট হলো, এবার থার্ড আর্টিকেল কি বলেছে? পিপলস স্টেট স্টপড টাংস্টেন প্রজেক্ট স্ট্যালিন। The important keyword here is tungsten project. Tungsten project. First, we should know about the what is tungsten. Tungsten টা কি? Use of tungsten. এর application কি? এর use কি? Its availability or production. এটা কোথা থেকে কিভাবে আসে, কিভাবে পাওয়া যায়? What is the tungsten project? Tungsten project টা কি? The positive and negative aspect of the project. First, we should know about all these points, the positive and negative aspect of this project. Okay, what is tungsten? Tungsten is the hardest known pure metal. তো পৃথিবীতে যতগুলো মেটাল পাওয়া যায় তার মধ্যে সবথেকে হার্ডেস্ট হচ্ছে টাংস্টেন। Tungsten is somewhat toxic to organic life. তো টাংস্টেন মানুষের অর্গানিক লাইফের উপরে, মানুষ বলে কথা না, যে কোনো অর্গানিক লাইফ জীবের উপরে এটা একটা টক্সিক হিসেবে কাজ করে। টক্সিক্স মানে হচ্ছে বিষ টাইপের হিসেবে কাজ করে। টাংস্টেন হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট অফ এনি পিওর মেটাল। তো টাংস্টেন যে কোনো পিওর মেটালের থেকে এর যে মেল্টিং যে পয়েন্টটা, এটা অনেক বেশি, মানে এটাকে গলাতে গেলে অনেক উচ্চ মাত্রাতে উষ্ণতা প্রদান করতে হবে। ইট হ্যাজ 74 প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস and 110 newtons. Its density 19.25 gram per centimeter per cube centimeter, মানে পার ঘন সেন্টিমিটার। তো 19.25 গ্রাম পার ঘন সেন্টিমিটার এটার ডেন্সিটি। এর ইলেকট্রনস এবং প্রোটনস হচ্ছে 74, নিউট্রনস হচ্ছে 110. It was first discovered by the Joves and Puesto Alhuar in 1783 in Spain. এটা স্পেনে প্রথম আবিষ্কার, এটা মানে খুঁজে পেয়েছিল জোয়েস এবং ফাউস্টো আলহুয়ার। ওকে, it is used as electrolyte heating elements, filaments in light and light bulb and cathode ray tube etc. তো এটার ব্যবহার মূলত হচ্ছে, এটা বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয়ে থাকে, ক্যাথোড রে এক্সরে ফিলামেন্টে ব্যবহার করা হয়ে থাকে, ইলেকট্রয়েড হিটিং এলিমেন্টস হিটারের মধ্যে যে তার থাকে সেখানে এটা ব্যবহার করা হয়ে থাকে। This article is important to GS paper 1 subject geography topic minings. Tungsten is a direct product of mining. টাংস্টেন কোথা থেকে পাওয়া যায়? টাংস্টেন হচ্ছে একটা মেটাল, একটা ধাতু, যেটা মাইনিং করে যেমন আমরা লোহা পাই সেভাবেই টাংস্টেনও পাওয়া যায়। According to Indian Minerals Yearbook of 2020, according to Indian Minerals Yearbook of 2020,
22. In India, Karnataka is the largest producer of tungsten, approximately 41%. Then Rajasthan ranks second, that is produce 27%, and Andhra Pradesh produce 17% only. Next, application industrial tools, এখানে কাটিং টুলস, ড্রিল, widely used for manufacturing durable tools, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে সমস্ত টুলস গুলোকে ব্যবহার করা হয় সেগুলো তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রনিক্স ফিলামেন্টস ব্যবহৃত হয়। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস হিসাবে ব্যবহার করা হয়। এরোস্পেস অ্যান্ড ডিফেন্সে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, মেডিকেল অ্যাপ্লিকেশনসে এর ব্যবহার আছে। গ্রিন এনার্জি, হাইটেক অ্যাপ্লিকেশনস এর ব্যবহার আছে। এসেনশিয়াল উইন্ড টারবাইনস, উইন্ড টারবাইনস তৈরি হয়। ঠিক আছে, গ্লোবাল রিজার্ভ অ্যান্ড প্রডিউসার অফ টাংস্টেন। তো মেজর কোন কোন দেশগুলো টাংস্টেন উৎপাদন করছে? চায়না আছে, রাশিয়া আছে, কানাডা আছে, ভিয়েতনাম, বলিভিয়া অ্যান্ড অস্ট্রিয়া। China holds the largest tungsten reserve and accounts for over 80% of the global produce. তো পৃথিবীর পৃথিবীতে যে পুরো যে মাত্রাতে টাংস্টেন উৎপাদন হয় তার 80% উৎপাদন করে হচ্ছে চায়না, এবং রাশিয়া এবং কানাডা আছে তারপরে সিগনিফিকেন্ট রিজার্ভস অ্যান্ড গ্রোয়িং প্রোডাকশন ক্যাপাসিটি। এদের কাছেও যথেষ্ট পরিমাণে রিজার্ভ আছে এবং তারা তাদের কি করছে, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে। দেন কি আছে, ভিয়েতনাম, বলিভিয়া অ্যান্ড অস্ট্রিয়া। ভিয়েতনাম, বলিভিয়া এবং অস্ট্রিয়া আদার্স নোটেবল কন্ট্রিবিউটার্স টু টাংস্টেন মাইনিং। নেক্সট কি বলেছে, অ্যাবাউট দ্য কন্ট্রোভার্সি। তো হোয়াট ইজ দ্য ইস্যু in the present? The Union Ministry of Mines recently awarded tungsten mining rights to Hindustan Zinc Limited, a subsidiary of Vedanta Limited, though an auction on November 7th, 2024. One of the chosen site was the biodiversity-rich Melur region in Madurai, Tamil Nadu. The auction was part of Tranche 4 under the Mines and Minerals Development and Regulation Act 1957. তো এই যে ইউনিয়ন মিনিস্ট্রি অফ মাইন্স অর্থাৎ খনিজ সম্পদ যে মন্ত্রিত্ব, যে মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি 2024 সালের 27শে নভেম্বরে একটা অকশন করেছিল। সেই অকশনে এই টাংস্টেন মাইনিং মেলুর রিজিয়ন ইন মাদুরাই, তামিলনাড়ু, এই জায়গাতে টাংস্টেন মাইনিং এর একটা টেন্ডার হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড কোম্পানিকে দিয়েছিল, যেটা হচ্ছে সাবসিডিয়ারি অফ বেদান্তা লিমিটেড। বেদান্তা লিমিটেডের আন্ডারে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডকে এটা টেন্ডারটা দিয়েছিল। তো এই যে জায়গাটা হচ্ছে মেলুর রিজিয়ন ইন মাদুরাই, তামিলনাড়ু, এই জায়গাটা হচ্ছে বায়োডাইভার্সিটি রিচ, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য সমৃদ্ধ এবং তার সাথে কালচারাল হেরিটেজ প্লেস, তার সাথে সেখানে যথেষ্ট পরিমাণে সেই জায়গাটা একটা সাংস্কৃতিক মূলক জায়গা। ঠিক আছে, সিগনিফিকেন্ট অফ দ্য মাইনিং সাইট, এই মাইনিং সাইটটার সিগনিফিকেন্ট কি আছে? দ্য 2015.151 hectares Nayakkara-Patti tungsten block is known for its deposit of scheelite, a primary tungsten stone. Scheelite, primary tungsten stone ore, primary tungsten ore. তো এই যে জায়গাটা নায়াক্কারপাট্টি, এই জায়গাটা হচ্ছে এই যে টাংস্টেনের যে ওর অর্থাৎ আকরিক, এই আকরিকটার জন্যই এই জায়গাটা পরিচিত। ঠিক আছে, এই ব্লকটা known for this deposit, এই ডিপোজিটটার জন্যই এই ব্লকটা পরিচিত। The Periyar canals has been identified as the water source for the mining operation. তো পেরিয়ার রিভারটাকে এই মাইনিং অঞ্চলের জল সরবরাহের জন্য ব্যবহার করা হতো। ঠিক আছে, মানে যদি প্রজেক্টটা সফল হতো তাহলে পরে এইটাকে আইডেন্টিফাই করা হয়েছিল, এই অঞ্চলে জল সরবরাহ করবে এই পেরিয়ার রিভারটাকে।
Despite this resource potential, the site overlaps with biodiversity heritage area in Arittapatti and Meenakshipuram village, which were designated to protect ecological and cultural asset. তো এই যে জায়গাটা এই যে ন্যাচারাল রিসোর্সেস যেটা রয়েছে সেটা তো আছেই, এটার সাথে এই জায়গাটা বায়োডাইভার্সিটি হেরিটেজ অর্থাৎ জীব বৈচিত্র্য সমৃদ্ধ একটা জায়গা, এবং তার সাথে আরিট্টাপাট্টি অ্যান্ড মীনাক্ষীপুরম ভিলেজ, এবং তার সাথে এই যে দুটো জায়গা আরিট্টাপাট্টি অ্যান্ড মীনাক্ষীপুরম ভিলেজ, এই দুটো জায়গা হচ্ছে প্রোটেক্টেড ইকোলজিক্যাল অ্যান্ড কালচারাল অ্যাসেট। এই দুটো জায়গা ডেজিগনেটেড টু প্রোটেক্টেড ইকোলজিক্যাল অ্যান্ড কালচারাল, মানে এই দুটো জায়গাকে প্রোটেক্ট, সেখানকার যে ইকোলজি, সেখানকার যে বাস্তুতন্ত্র এবং সেখানকার যে সংস্কৃতি, সেই দুটো সেখানকার একটা সম্পদ বলা যেতে পারে, সেই দুটোকে সেখানে মানে প্রিজার্ভ করে রাখার একটা করা হয়েছে, ডেজিগনেটেড মানে তাকে একটা মানে সেরকম কিছু একটা আইন পাস করা হয়েছে, ঠিক আছে। তো অপোজিশন টু দা প্রজেক্ট, তো এই প্রজেক্টটার এগেইনস্টে এখন ইস্যুটা কি আসছে, অপোজিশন কেন করা হচ্ছে? এনভায়রনমেন্টাল কনসার্ন, the biodiversity heritage site notified by Tamil Nadu in 2022 span 193.63 hectares across Arittapatti and Meenakshipuram village. তো এই যে তামিলনাড়ু গভর্নমেন্ট এখানে এই যে 193.63 হেক্টর এই জায়গাটাকে বায়োডাইভার্সিটি হেরিটেজ বলে নোটিফাইড করে দিয়েছে। Environmentalists argued that mining could harm flora and fauna and the cultural landmarks including ancient temples and Jain relics. তো এই যে এখানে যদি মাইনিং যদি চলে তাহলে পরে এখানকার ফ্লোরা এবং ফনা এফেক্টেড হতে পারে, এবং এখানকার যে কালচারাল ল্যান্ডমার্ক রয়েছে যেগুলো অ্যানসিয়েন্ট টেম্পলস, অনেক পুরনো মন্দির আছে, এবং জৈন রিলিক্স অর্থাৎ জৈন ধর্মের বিভিন্ন ধ্বংসাবশেষ, বিভিন্ন তাদের আর্কিটেকচার সেগুলো আছে, তো সেইগুলো এখানে কি হতে পারে, সেইগুলো এখানে এফেক্টেড হতে পারে। The ore processing may release harmful metals like arsenic, cadmium and lead, posing risks to human health and environment. তো এই যে এখানে যে এখানকার এই যে টাংস্টেনের যে ওর যে আকরিক সেটাকে প্রসেসিং করার জন্য তার বাই প্রোডাক্ট হিসাবে এখানে আর্সেনিক, ক্যাডমিয়াম এবং লিড উৎপাদন হতে পারে, যেটা মানুষ এবং পরিবেশের জন্য উভয়ের জন্যই ক্ষতিকারক। অ্যাক্টিভিস্টস অ্যান্ড পাবলিক আউটক্রাই, বিভিন্ন মানুষের এখানে যে বক্তব্য সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল গ্রুপস ইনক্লুডিং পভুলাগিন নান Bargal highlighted the potential ecological damage. Activist R.S. Mugilan criticized Vedanta's environmental record, citing pollution from its copper smelting unit in Thoothukudi. আচ্ছা, তো এখানে বিভিন্ন মানুষ যারা অ্যাক্টিভিস্ট মানে বিভিন্ন সমাজ কর্মী যারা আছে, এবং তার সঙ্গে পাবলিক আউটক্রাই অর্থাৎ মানুষের যে বক্তব্য, তারা বলতে চেয়েছে এখানে যে এই যে একজনের নাম দিয়েছে আর.এস. মুগিলান, সে বলেছে যে বেদান্তা অর্থাৎ এই যে বেদান্তা গ্রুপ, এই বেদান্তা গ্রুপের এনভায়রনমেন্টাল রেকর্ডকে ক্রিটিসাইজ করেছে, মানে তারা যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন যে কাজ করে, তারা বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন মাইনিং তারা চালায়, যেগুলো সেগুলো চালাতে গিয়ে তাদের যে পরিবেশের উপরে তাদের যে খেয়াল রাখাটা উচিত, তাদের যে টেক কেয়ার করাটা উচিত, অর্থাৎ আমি যদি পরিবেশকে কিছুটা যদি হার্মফুল করি, কিছুটা যদি এফেক্টেড করি, তো দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি টু সামথিং, কিছু ভালো কিছু পরিবেশের জন্য করার জন্য, যাতে সেই জিনিসটা, যেমন রিলায়েন্স কোম্পানি গুজরাটে এক সময় সেখানে যখন পেট্রোলিয়ামের যখন বিজনেস শুরু করে, তার সেই পেট্রোলিয়াম থেকে উৎপন্ন যে ধোঁয়া পরিবেশে মিশে পরিবেশকে খারাপ করছিল বলে, অ্যাটমসফিয়ারকে খারাপ করছিল বলে, সেই সময়
কয়েক লক্ষ আম গাছ লাগিয়েছিল গুজরাটে। সেরকম এখানে আর.এস. মুগিলান সে বেদান্তা গ্রুপের এনভায়রনমেন্টাল কেয়ারিং এর ক্রিটিসাইজ করেছে এবং সে বলেছে যে এখানে কপার স্মেল্টিং ইউনিট আছে একটা, এই যে জায়গাটা থোডুকুডি, এখানে কপার স্মেল্টিং জায়গা আছে, সেখানে তারা পলিউশন করছে। কালচারাল সিগনিফিকেন্ট কি আছে? দ্য রিজিয়ন ইজ রিচ ইন হেরিটেজ অ্যান্ড লোকাল ফেয়ার্স মাইনিং কুড ডিস্টর্ট দিস কালচারাল আইডেন্টিটি। তো এই জায়গাটা যেহেতু একটা কালচারাল সিগনিফিকেন্ট বিয়ার করছে, তো সেই জায়গায় যদি একটা মাইনিং ক্রিয়েট হয়ে যায় তাহলে পরে সেখানকার যে কালচারাল আইডেন্টিটি সেইটা কি হবে? সেইটা নষ্ট হয়ে যাবে। নেক্সট আর্টিকেল, if AAP Aam Aadmi Party is re-elected, Sisodia will again be deputy CM. Kejriwal তো এখানে কেজরিওয়াল কি বলেছে? দ্যাট ইজ নট আওয়ার রিলেভেন্ট ইজ দ্য ডেপুটি সিএম। দিস আর্টিকেল ইজ রিলেটেড টু দ্য পলিটি GS paper 2 of our syllabus. The keyword here is deputy CM. Here we should know about the constitutional provision for the post of deputy CM, appointment and removal process of deputy CM, tenure of deputy CM, rank, portfolio and financial power of deputy CM, significant of deputy CM post. তো আমাদেরকে জানতে হবে ডেপুটি সিএম এর মানে যে কনস্টিটিউশনাল প্রভিশন কিছু আছে কিনা বা থাকলে কোনটা। অ্যাপয়েন্টমেন্ট, তার ডেপুটি সিএম এর অ্যাপয়েন্টমেন্ট প্রসেস এবং রিমুভাল প্রসেসটা, কিভাবে ডেপুটি সিএম অ্যাপয়েন্টমেন্ট করা হয় এবং কিভাবে সেটা তাকে রিমুভ করা হয়। টেনিয়ার কি আছে? তার সময়কাল কত আছে। র্যাঙ্ক, তার কি র্যাঙ্ক আছে, মানে সে স্টেটের যে ক্যাবিনেট সেখানে তার র্যাঙ্ক কি থাকছে। পোর্টফোলিও, তার দপ্তর কি থাকছে, তার ফিনান্সিয়াল পাওয়ার কি থাকছে এবং তার পোস্টের গুরুত্ব কি আছে। What is the structure of the post of deputy CM? Deputy CM পোস্টের স্ট্রাকচারটা কি আছে? Constitutional provisions, deputy CM is a political post. Deputy CM হচ্ছে একটা political post and it is not a constitutional post like vice president of India. Deputy CM হচ্ছে constitutional post নয়, এটা হচ্ছে political post, ঠিক আছে। Its origin can be traced to the post of Deputy Prime Minister which was appointed in 1947 post-independency. Sardar Vallabhbhai Patel is the first Deputy Prime Minister. This led to the development of post of Deputy CM in India. তো ডেপুটি সিএম কোনো কনস্টিটিউশনাল পোস্ট না, এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটি পলিটিক্যাল পোস্ট। এর উৎপত্তি কোথা থেকে হয়েছিল? এর উৎপত্তি হয়েছিল 1947 সালে, যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তারপরে ভারতবর্ষের যে প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহরু, তিনি তার সাথে সর্দার বল্লভভাই প্যাটেলকে তার ডেপুটি পিএম হিসাবে অ্যাপয়েন্ট করেছিল। তো এটার থেকেই এই ডেপুটি সিএম এর কনসেপ্টটা ক্রিয়েট হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিমুভাল প্রসেস কি আছে? The appointment and the removal of deputy CM is entirely at the discretion of the chief minister. তো ডেপুটি সিএম এর অ্যাপয়েন্টমেন্ট এবং রিমুভাল প্রসেস টোটালটাই কার হাতে আছে? টোটালটাই আছে সিএম এর হাতে, অর্থাৎ চিফ মিনিস্টারের হাতে। চিফ মিনিস্টার ক্যান অ্যাপয়েন্ট মোর দ্যান ওয়ান ডেপুটি সিএম। চিফ মিনিস্টার একেরও বেশি সংখ্যক ডেপুটি সিএমকে অ্যাপয়েন্ট করতে পারে। Chief Minister, for example, Maharashtra has 2 deputy CMs and Andhra Pradesh has 5 deputy CM. Example হিসাবে মহারাষ্ট্রের 2টো ডেপুটি সিএম এবং আন্ধ্র প্রদেশে 5টা ডেপুটি সিএম এর অ্যাপয়েন্টেড এক্সাম্পল আমরা পাচ্ছি। Tenure, there is no fixed tenures as chief minister. Chief minister may reshuffle the portfolio or remove the deputy CM at any point of time. তো টেনিয়ার হিসাবে এখানে ডেপুটি সিএম এর কোনো ফিক্সড টেনিয়ার নেই। চিফ মিনিস্টার যে কোনো সময় তার পোর্টফোলিও অর্থাৎ তার দপ্তর তার থেকে নিয়ে নিতে পারে বা তাকে রিমুভ করতে পারে। র্যাঙ্ক হচ্ছে ইকুইভ্যালেন্ট টু দ্য র্যাঙ্ক অফ ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক কি থাকছে তার, ঠিক আছে। অ্যান্ড হ্যাজ সেম পে অ্যান্ড পার্কস অ্যাজ দ্য ক্যাবিনেট মিনিস্টার, এবং তার পে লেভেল, তার যে স্যালারি সেগুলো সব ক্যাবিনেট মিনিস্টারের
সমানই হচ্ছে। দ্য পোস্ট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কিং এক্সিকিউটিভ অফিসার অফ দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার। স্টেট কাউন্সিল অফ মিনিস্টারে এই পোস্টটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কিং এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, নেক্সট হচ্ছে পোর্টফোলিওজ। It hold relatively smaller portfolios as compared to the chief minister, and the actual importance of the deputy CM is based on the portfolio which he holds. তো এর যে পোর্টফোলিও অর্থাৎ এর যে দপ্তর, ডেপুটি সিএম এর যে দপ্তর, সেগুলো নর্মালি কি হয়ে থাকে, চিফ মিনিস্টারের যে দপ্তর থাকে তার থেকে অপেক্ষাকৃত স্মলার, অপেক্ষাকৃত ছোট দপ্তর থাকে তার কাছে। ঠিক আছে, ফিনান্সিয়াল পাওয়ার। দ্য ডেপুটি সিএম ডাজ নট এনজয় এনি স্পেসিফিক ফিনান্সিয়াল পাওয়ার। তার কাছে কোনো স্পেসিফিক ফিনান্সিয়াল পাওয়ার থাকছে না। ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীরা যে ফিনান্সিয়াল পাওয়ার হোল্ড করে তার কাছে সেই ফিনান্সিয়াল পাওয়ারই থাকছে। ইভেন ফর হিজ ওন পোর্টফোলিও, তার নিজের দপ্তরের জন্য দ্য ডেপুটি সিএম হ্যাজ টু টেক অ্যাপ্রুভাল of the chief minister for any expenditure over and above the allocated budget. তো তার নিজের দপ্তরের জন্য যদি কোনো খরচাপাতি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকে তাকে সিএম এর কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। Deputy CM has no authority to see the files earmarked for the CM, and the portfolios allotted to Deputy CM are routed to সিএম ভায়া ডেপুটি সিএম। তো এখানে যে ডেপুটি সিএম এর কাছে যদি কোনো মানে তার ডেপুটি সিএম এর কাছে যে ফাইল আসবে সে ফাইল তার দেখার অধিকার নেই, এমনকি তার কাছে যে ফাইল আসবে সেটাও সিএম এর ভায়া হয়ে তার কাছে আসবে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দ্য ডেপুটি সিএম? তার ডেপুটি সিএম এর যে পোস্ট তার সিগনিফিকেন্টটা কি আছে? Reduce the incidents and anti-defection by the acting as the bridge between ruling party and its alliance, hence brings more political stability in coalition government. তো যদি কোন একটা কোয়ালিশন গভর্নমেন্ট হয় সেক্ষেত্রেই দেখা যায় ডেপুটি সিএম এর মতন এরকম নিয়োগ হতে, বা একই পলিটিক্যাল পার্টিতে যদি সেম লেভেলের যদি নেতা লিডার্স থাকে সেক্ষেত্রে তাদেরকে একজনকে সিএম একজনকে ডেপুটি সিএম হিসেবে অ্যাপয়েন্ট হতে দেখা গিয়েছে। তো এটা মেইনলি হচ্ছে একটা পলিটিক্যাল ইন্টারেস্ট, দেয়ার ইজ নো ন্যাশনাল, নো স্টেট ইন্টারেস্ট ইজ দেয়ার। সেখানে কোনো ধরনের স্টেট ইন্টারেস্ট নেই, এটা সম্পূর্ণভাবে একটা পলিটিক্যাল ইন্টারেস্ট। তো যাতে যদি কখনো দুটো পলিটিক্যাল পার্টি মিলে যদি কোনো একটা স্টেট গভর্নমেন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে একটা পার্টির থেকে সিএম এবং আর একটা পার্টির থেকে ডেপুটি সিএম অ্যাপয়েন্ট করা হয়। এক্ষেত্রে কি হবে, তার যে অ্যালায়েন্স রয়েছে, তার যে সঙ্গী পার্টি রয়েছে, যে দুটো পার্টি মিলে অ্যালায়েন্স গভর্নমেন্ট ক্রিয়েট করেছে, তাদের দুজনেরই কি থাকছে, একটা স্যাটিসফ্যাকশন থাকছে। নেক্সট হচ্ছে ইমপ্রুভ গভর্নেন্স অ্যান্ড সিম্পলিফাইজ অ্যাডমিনিস্ট্রেশন বাই অ্যালোকেটিং পোর্টফোলিওস। অনেক সময় কি হয়ে থাকে যে চিফ মিনিস্টারের যেগুলো পোর্টফোলিও, যেগুলো স্পেশালি চিফ মিনিস্টার নিয়ে থাকে, সেই পোর্টফোলিওগুলো অনেক সময় একা চিফ মিনিস্টার হ্যান্ডেলিং করতে সমস্যা হয়ে যায়। তার জন্য একজনকে ডেপুটি সিএম করে তাকে অপেক্ষাকৃত স্মলার কিছু দু একটা পোর্টফোলিও তাকে অ্যালোকেট করে দেওয়া হয়। এতে কি হবে, গভর্নেন্স ইমপ্রুভস হবে। ঠিক আছে, মানে যে সরকারি যে কাজবাজ সেই জিনিসটা ইমপ্রুভস হবে এবং অ্যাডমিনিস্ট্রেশন আরো সিম্পলিফাইড হবে। বেটার রিপ্রেজেন্টেশন অফ দ্য কমিউনিটি হুইচ ফার্দার এনহান্স দ্য পাবলিক ট্রাস্ট ইন দ্য গভর্নমেন্ট। It is a balancing power equation, representation of caste or community opposed to accommodation coalition parties or potential successors to chief minister, and ensure transparency and accountability. তো এখানে মেইনলি এটা হচ্ছে ব্যালেন্সিং পাওয়ার ইকুয়েশন। ঠিক আছে, যেমন কোনো একটা কমিউনিটি বেস ভোটিং যদি হয় সেক্ষেত্রে সেই কমিউনিটির থেকে সেই পার্টি রুলিং গভর্নমেন্ট আসলে, বা সে যদি গভর্নমেন্ট তৈরি করে, সরকার তৈরি করলে, সেক্ষেত্রে কি হবে, সেই কমিউনিটির থেকে কোনো একজন পার্সনসকে ডেপুটি সিএম হিসেবে অ্যাপয়েন্ট করাবে। এটা সেই কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে।
এর মধ্যে দিয়ে সেই কমিউনিটিকে রিপ্রেজেন্ট করা হবে। এবং পোটেনশিয়াল সাকসেসার্স টু দ্য চিফ মিনিস্টার, চিফ মিনিস্টারের যদি কোনো সেরকম সাকসেসর্স যদি আগের থেকে ঠিক করা থাকে, অনেক সময় তাকে অ্যাকাউন্টেবিলিটি, তার যে দায়িত্ববোধ এবং তার যে স্বচ্ছতা সেটাকে বোঝাতে এবং নিজের দায়িত্ববোধ ও স্বচ্ছতাকে তুলে ধরার জন্য তাকে আগের থেকে ডেপুটি সিএম হিসাবে অ্যাপয়েন্ট করা হয়, যাতে সে পরবর্তীতে সে সিএম হিসাবে অ্যাপয়েন্ট হবে, সেরকম যদি আগের থেকে ঠিকঠাক থাকে সেক্ষেত্রে। তো এই ছিল আজকে আমাদের হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিস 27 জানুয়ারি 2025। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং এর সাথে সাথে তোমরা এই চ্যানেলে ডেইলি এইভাবে বাংলাতে তোমরা হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিস পাবা। এবং তার সাথে সাথে ইউপিএসসি এবং স্টেটের বিভিন্ন এক্সামের তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসেস তোমরা পাবা এই চ্যানেলে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, please give a like to this video and subscribe the channel. Don't forget to hit the bell icon. Thank you so much. আবার পরের ভিডিওতে আমাদের দেখা হবে।